নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বঙ্কন্যার নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। এখন রাত 8টা মতো বাজে, আর 5-10 মিনিটের মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে। আর এই সময় আকাশটা দেখতে এতটা সুন্দর লাগছে যে ক্যামেরাটাকে অন করা থেকে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, জানেন। দেখুন, পুরোটা আকাশ কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সত্যি, একেই বোধহয় বলে সূর্যাস্ত এবং গোধূলি বেলার আসল সৌন্দর্য। সত্যি, এই সময় যদি আমি আমার বারান্দায় কোনো এক কবি বা আর্টিস্টকে বসিয়ে দিতাম, ওনারা বোধহয় কয়েক মিনিটের মধ্যেই এই অপরূপ সৌন্দর্যের উপরে 2-3টে পৃষ্ঠা জুড়ে 2-3টে কবিতা বানিয়ে ফেলতো। আর নয়তো এই সুন্দর ছবির মতো দেখতে লাগা আকাশটাকে পেন্সিল আর রং তুলির মাধ্যমে ড্রয়িং বুকের কোনো একটা পাতাতে এঁকে সারা জীবনের জন্য স্মৃতি বানিয়ে রেখে দিত। ঠিক বলেছি না বলুন? আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এখন সূর্যাস্ত হতে হতে মোটামুটি এরকমই রাত প্রায় 8টা 15-20 মতো বেজে যায়। সেই জন্য দেখুন, এখনো এই রাত 8টার সময়ও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। চারিদিকটাতে বেশ ভালোই আলো রয়েছে। আর আজকের এই ব্লগটা এই রাতের বেলা থেকে শুরু করার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে। আসলে আজকের এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল। তবে শুধু আমার কাছে নয়, আমার সাথে সাথে আরো 2জন মানুষের কাছেও কিন্তু আজকের এই দিনটা একটু বেশি স্পেশাল। এবং সেই 2জন মানুষ হচ্ছে আমার বাবা মা। কারণ তাদের কারণেই বেশ কিছু বছর আগে আমার আগমন হয়েছিল এই পৃথিবীতে। এবং শুধু সেইটুকুই নয়, আমার এই পৃথিবীতে আসার পর থেকে তাদের ভালোবাসা এবং যত্নের মাপকাঠিটা এতটাই বড় ছিল যে তাদের সাথে জীবনের যে কটা বছরই কাটিয়েছি, সে কটা বছরে দুঃখ, সংগ্রাম, এই সমস্ত শব্দগুলো জীবনটার আশেপাশে কখনো ঘেঁচতে পারিনি। কারণ তারা যে তাদের ভালোবাসা আর যত্ন দিয়ে পারলে তাদের জীবনটুকু দিয়ে আমার জীবনটাকে আগলে রেখেছিল। তাই সেখানে দুঃখ, বেদনা, সংগ্রাম, এইসব শব্দগুলো কোথা থেকেই বা আসতে পারতো বলুন? জীবনের যে কটা বছরই তাদের সাথে কাটিয়েছি, এই দিনটা যখনই আসতো, আমি যতটা পরিমাণ এক্সাইটেড থাকতাম এই দিনটাকে নিয়ে, তার থেকে অনেক বেশি এক্সাইটেড থাকতো আমার বাবা মা। ঘরে কি স্পেশাল রান্না হবে, কিরকম ধরনের বার্থডে কেক আনা হবে, তাদের একমাত্র মেয়েকে জন্মদিনে কি গিফট দেওয়া যায়, জন্মদিনের দিন কাকে কাকে নিমন্ত্রণ করা হবে, এইসব নানা বিষয় নিয়ে পরিকল্পনাগুলো কিন্তু আমার জন্মদিন আসার 3-4 দিন আগে থেকেই তাদের মধ্যে শুরু হয়ে যেত, জানেন। তবে শুধু আমার বাবা মা বললে বোধহয় কথাটা ভুল বলা হবে। পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানদেরকে এই দিনটাতে একটু স্পেশাল ফিল করানোর জন্য বোধহয় তারা তাদের যথাসাধ্য চেষ্টাটাই করে থাকে বলুন। তাই আজ যখন বাবা মাকে ছেড়ে এত দূরে রয়েছি, সারা বছর ব্যস্ততার মধ্যে কেটে গেলেও জীবনের এই বিশেষ দিনগুলিতে সত্যি সকালবেলাটাতে ঘুম থেকে উঠে প্রথমেই বাবা মার কথাটাই মনে পড়ে যায়। দেশে থাকলে হয়তো জন্মদিনের দিনটা বাবা মার সাথে থেকে আরো একটু অন্যরকম ভাবে কাটাতে পারতাম, কিন্তু কি আর করা যাবে। আসলে আমাদের জীবনটাই যে অনিশ্চিত। আমরা একরকম চাই বা আমরা আমাদের জীবনের জন্য একরকম কিছু প্ল্যান করি, কিন্তু জীবন বা আমাদের ভাগ্য আমাদের জন্য অন্যরকম কিছুই প্ল্যান করে রাখে বলুন। তাই আমার মনে হয় আমরা যখন যেখানে যেভাবেই থাকি না কেন, আমাদের উচিত সেখানে যতটুকু আছে সেইটুকুর মধ্যে থেকেই নিজের জন্য একটুখানি ভালো সময় বা খুশির সময় বার করে নেওয়া। তাহলেই হয়তো জীবনটাকে আমরা স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই কারণেই আজ এই বিদেশে বাবা মা কাছে নেই তো ঠিকই, কিন্তু হাজবেন্ড আর আমার মেয়ে আজকের এই দিনটাতে আমি যাতে একটুখানি স্পেশাল ফিল করি, সেই জন্য সকালবেলাতে প্ল্যান করেছিল যে আজ সারা দিনটা আমরা বাইরে কাটাবো, বাইরেই খাওয়া দাওয়া করব। এবং সেই কারণেই আজ সকালবেলা থেকে মানে ওই 11:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইরেই কাটিয়েছি, বাইরেই খাওয়া দাওয়া করেছি। যদিও এখন এই রাত 8টার সময় আমাকে একটু রান্নাঘরে যেতেই লাগবে,
কারণ রান্নাঘরে কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। রান্নাঘরে চলে এসেছি। এখন যেটা বললাম, আমি এখন 8:15-20 মতো বাজে। সারাদিন আজকে বাড়ির বাইরেই ছিলাম, তবে কোনো কাজে না। আজকে একটু ঘোরাঘুরি অন্যরকমভাবে সারা দিনটা কেটেছে। তো এখন 1 মিনিট, আমি একটু ক্যামেরাটাকে উল্টো করে নিই। এখন আমাকে রান্না বসাতে হবে। তো এখন আমি কি রান্না করব সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এই যে আমি এখন একটু বাসন্তী পোলাও বানাবো। তো তার প্রিপারেশন অলরেডি আমি করে রেখেছি, মানে চালটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি সকালবেলায় আমি চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে লাঞ্চে আমি আজকে বাসন্তী পোলাও বানাবো, চিকেন রোস্ট বানাবো। সেই জন্য চিকেনটাকেও আমি ডিপ রোস্ট করার জন্য বাইরে বার করে রেখেছিলাম। তো সেসব কিছুই হয়নি। লাস্টে হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে বাইরে বেরিয়ে যাওয়া হবে, বাইরেই খাওয়া দাওয়া হবে লাঞ্চ। ইভেন আমরা ব্রেকফাস্টও করিনি, সকালে শুধু চা বিস্কুটই খেয়েছিলাম। তো তারপরে চা বিস্কুট খেয়ে মোটামুটি আমরা বেরিয়ে গেছিলাম ওই 11:30 12 নাগাদ। কারণ আমার হাজব্যান্ডের শখ ছিল যে আজকে ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই ঘরে হবে না, বাইরে হবে। তো ব্রেকফাস্টও স্কিপ করে আমরা বলতে পারেন আমরা ব্রাঞ্চ করেছি। তো যেটা হয়েছিল, আজকে আমরা ব্রাঞ্চ করেছিলাম, যেহেতু ব্রেকফাস্ট ঘর থেকে আমরা করিনি, চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেছিলাম। আর লাঞ্চ ওই বললাম যেটা ব্রাঞ্চ হয়েছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে মিলিয়ে করেছি ব্রাঞ্চ। সেটা প্রায় ওই 12:30 1 নাগাদ আমরা ওরকম বাইরে বেরিয়ে ওটা করেছিলাম। তো চলুন আপাতত রান্নাটা বসাই, কারণ অলরেডি 8:30 মতো বাজতে যায়। রাতে ডিনারটা রেডি করি। আসলে চালটা যেহেতু আমি সকালে ধুয়ে ফেলেছিলাম, এর জন্য বাড়ি ফিরে এটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে রাতে অ্যাটলিস্ট আমি এটাকে বানিয়ে ফেলতে পারি। কারণ চালটা ধোয়া ছিল, ভেজা, হালকা ভেজা ভেজা ছিল। তো আমি আর রিস্ক নিইনি। আমার হাজব্যান্ড বলছিল তুমি রেখে দাও ফ্রিজে। তো আমার ফ্রিজে রাখার ইচ্ছে ছিল না, বাই চান্স যদি চালটা নষ্ট হয়ে যায় বা কিছু। ও বলছিল কিছু হবে না, তুমি ফ্রিজে রেখে দাও, কিন্তু আমি ঠিক রিস্ক নিলাম না। সেই জন্য চালটা নিয়ে এখন বসেছি। এটাকে ম্যারিনেট, বাড়ি ফিরেই আগে হাত পা ধুয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কি। তো বেশ খানিকক্ষণ ম্যারিনেট ছিল। তো আমি বানাবো বাসন্তী পোলাও। তো সেই জন্য যেরকম দেখালাম, আমি চালটাকে একটু হলুদ, ঘি, আদা গ্রেট করে দিয়েছি। আর গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলুন এখন রান্নাটা বসে। রান্না করতে করতে আমি বাকি গল্প করব যে কোথায় গেছিলাম, কি ব্যাপার। যদিও হয়তো আজকের ভিডিও টাইটেল আপনারা দেখে কিছুটা আন্দাজ করেই নিয়েছেন যে আমি কোথায় কি ঘুরতে গেছিলাম বা কেন গেছিলাম। তো যাই হোক, চলুন শুরু করা যাক, তারপর বাকি গল্প করা যাবে। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 3 চামচ ঘি দেবো। অনেকে তো পোলাও পুরো ঘিতেই খুব বানিয়ে দেয়, তো আমি পুরোটা ঘি ইউজ করছি না, একটু তেল। আর এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি কাজু কিশমিশ আছে, এগুলো আমি একটু ভেজে নেব। আমি অনেকে ভেজে তুলে রাখে আলাদা করে, বাট আমি তুলবো না। আমি এক ভাগ মানে এখানেই দিয়ে ভেজে এর মধ্যেই চাল টাল দিয়ে একবারে করে নেব। এখানে কাজু কিশমিশ মোটামুটি হয়ে গেছে ভাজা, হালকা করে ভেজেছি, বেশি তো ভাজিনি, হালকা একটু ভেজেছি জাস্ট কাজু কিশমিশগুলোকে। আর আমি এগুলোকে যেটা বললাম আলাদা করে তুলে অন্য কোনো বাটিতে রাখবো না। আমি এর মধ্যে এখন আমি যে ম্যারিনেট করে চালটা রেখে দিয়েছি, এটাকে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে।
তেলের সাথে ভেজে নেব, তারপরে আমি জলটা অ্যাড করব। তো চালটা ওইদিকে একটু ভাজা হতে থাক তেল আর ঘিয়ের সাথে, ততক্ষণ আমি একটু গল্প করে নিই যে আজ সারাদিন রান্নাবান্না কেন হয়নি, আর এত রাতে কেন আমি বাসন্তী পোলাও এবং চিকেন রোস্ট রান্না করছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে সেটা তো আপনারা কিছুটা আন্দাজই করে নিয়েছেন, আমি জানি যে ভিডিওর টাইটেল বা থাম্বনেল থেকে কিছুটা আন্দাজ হয়ে গেছে আপনাদের ব্যাপারটা কি। তো ঘটনাটা এই যে আমার জন্মদিন ছিল, মানে আজকে আমার জন্মদিন। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড কেক এনেছিল, মিষ্টি এনেছিল। তো সেটা মানে কি বলবো, মানে আমি শুতে গেছি, মানে অলমোস্ট শুতে যাব রেডি, সেই সময় ও আমাকে ডাকছে তুমি আসো, এসে কেকটা কাটো, তোমার জন্য কেক আনা এনেছি, মিষ্টি এনেছি। এক মিনিট আমি চালটা একটু নাড়িয়ে নিই। তো হ্যাঁ, তো আসো কেক আর কেক এনেছি, কেকটা কাটো। তো আমি তো ব্যাপারটা এক্সপেক্টই করিনি, আমি ভেবেছিলাম আজকে হয়তো মেবি ও সেলিব্রেশনটা করবে। তো ওর হিসাবে যদি জন্মদিনটা গতকাল রাত 12টায় স্টার্ট হয়ে গেছে আমার জন্মদিনটা। তো কেকও নিয়ে এসেছিল, সেটা আমি জানতাম না, ও লুকিয়ে রেখেছিল। তো রাত্রিবেলা শোয়ার আগে আমাকে বলছে কেকটা কেটে তারপর যাও। তো ওই আর কি, আমি একটুখানি ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তো জন্মদিনের ওই আর কি শুরু হয়েছে কাল রাত থেকেই। তো কেক কাটা হয়েছে। তো কেক কাটার পর সকালবেলাও আমি প্ল্যান করেছি যে ঘরে বেশি কিছু না, একটু বাসন্তী পোলাও, একটু মাংস এসব রান্না করব, একটু বেগুনি রান্না করব, আর মাছ টাছ এসবই কিছু করবো টুকটাক, মানে বেশি কিছু বড় সড়ো না। আর পায়েস আগে সবার জন্মদিনেই করতাম, কিন্তু এখন আমি পায়েসটা আর করি না, মেয়ের জন্মদিনে শুধু করি। কারণ পায়েস করা হয় লাস্টে, প্রত্যেকবার দেখা যায় পায়েসটা আমার কিছুটা, মানে যতটা করি লাস্টে আমার ফেলে দিতে হয়, বেশ অনেকটা ফেলে দিতে হয়। তো আমি এর জন্য এখন পায়েসটা আর করি না, মানে ছেড়ে দিয়েছি। আমি জানি নিয়ম অনুযায়ী আমাদের বাঙালিদের নিয়ম, যেটা সবার জন্মদিনে পায়েস সবার ঘরেই রান্না হয়, যাদের যাদের বাঙালি আমরা রয়েছি, আমাদের নিয়ম নীতি রীতি অনুযায়ী। কিন্তু যেটা হয়, মানে আমার ঘরে যত ফেলা হয়, আমার ফেলাটা একদম পছন্দ হয় না। মানে কোনো জিনিস আমি কষ্ট করে বানাচ্ছি বা জিনিসটাও ফেলা হচ্ছে, সেটাও একটা দাম দিয়ে কিনে আনা হয়। তো দুটোর কারণের জন্য আমি কোনো জিনিস কিনি না। এখানে না সময়টা সত্যি এখানে দাম, মানে এত, মানে আমরা দেশে যতটা না বুঝেছি, আমি নিজেও বুঝি যে বাইরে গিয়ে কাজ করতে হয়, ঘরে এসে কাজ করতে হয়। তো তখন না ইচ্ছা করে না, তখন মনে হয় রেস্ট নিই, কিন্তু এমন হয় সিচুয়েশন যে তখনও ঘরে এসে কাজ করতে লাগে। এখানে মানুষ এসেছে, ছেলে বলুন মেয়ে বলুন প্রত্যেকটি। তো সেই সময় মনে হয় যে একটা রান্না যে কষ্ট করে করছি সেটাকে আমি ফেলে দেবো। তো আমার ভীষণ খারাপ লাগে ওই জিনিসটা, আমার পছন্দ হয় না। মানে কষ্ট করে করছি, বা একটা যে টাকাও আমরা বাইরে গিয়ে আর্ন করি প্রত্যেকেই, সেটাও কষ্ট করি, কেউ তো আর বসে থাকে না কোথাও গিয়ে, বসে বসে কেউ কোথাও টাকা পায় না। তো সবাইকে কষ্ট করেই টাকাটা আনতে হয়। তো দেশে এতটা বুঝতাম না, কারণ দেশে কাজের লোক থাকে, যেহেতু রান্নার লোক থাকে, তো কোনো না কোনোভাবে এগুলো ম্যানেজ হয়ে যেত। কিন্তু মানে ইভেন এখনো যারা থাকে, আমি জানি ওয়ার্কিং যারা রয়েছে। এক মিনিট, চলুন এখন রান্নাটা আগে সারি, মানে হাতের কাজগুলো আগে চটপট করে সেরে নিই, তারপর আপনাদের সাথে বসে গল্প করব। আর এছাড়াও আমাকে এখন রান্নাঘরের এক্সস্ট ফ্যানটা চালাতে হয়েছে। ঘরে অলরেডি একটু একটু ধোয়া হয়ে যাচ্ছিল, দেখা যেত ফায়ার অ্যালার্মটা বেজে উঠতো। আর এই এক্সস্ট ফ্যান চালালে যে কি পরিমাণ আওয়াজ হয় সেটা তো আপনারাও সবাই ভালো মতো জানেনই। তাই সেখানে আপনাদের সাথে ক্যামেরাতে কথা বললে আপনারা আমার কোনো কথাই ঠিকমতো শুনতে পারতেন না। তাই চলুন আপাতত যে রান্নাগুলো করছি তার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি, আর রান্না শেষে পরে আরাম করে বসে আপনাদের সাথে গল্প করব। আর এইদিকে বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে আমি প্রথমে চালটাকে তেলের সাথে হালকা করে 3-4 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়েছিলাম।
আর তারপরে আমি যত কাপ চাল নিয়েছিলাম তার ডবল কাপ জল অ্যাড করে দিয়েছিলাম। আর তার মধ্যে স্বাদ মতো নুন, চিনি আর 3-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু এই বাসন্তী পোলাওটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এই পোলাওটাতে কিন্তু স্বাদ মতো চিনিটা অবশ্যই অ্যাড করতে লাগে। ঝরঝরে বাসন্তী পোলাও তো এইদিকে রেডি হয়ে গেছে। চলুন এবার চিকেন রোস্ট বানানোর প্রস্তুতিও শুরু করে দিই। তো চিকেন রোস্ট বানানোর জন্য প্রথমে আমি চিকেন রোস্ট মশলাটা তৈরি করে নেব। যদিও আজকাল বাজারে চিকেন রোস্ট মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়, আমি মাঝে মধ্যে বাজার থেকেও কিনে আনি, আবার মাঝে মধ্যে ঘরেও মশলাটা বানিয়ে নিই। তো যেহেতু আজকে ঘরে মশলার প্যাকেটটা নেই আমার, সেজন্য আমি ঘরেই মশলাটা বানিয়ে নেব। আর একটু বেশি করেই বানিয়ে রাখবো যাতে নেক্সট আরো 1-2বার কাজে লেগে যায়। তো কি লাগবে সেই উপকরণগুলো আমি আপনাদেরকে বলে দিই, যে মশলাটা বানানোর জন্য কি কি উপকরণ আমি এখানে নিয়েছি। তো চিকেন রোস্ট মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, জিরা, শাহজিরা আর মৌরি। এখন আমি সবকটা মশলাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন এই মশলাগুলো থেকে একটা বেশ সুন্দর স্মেল আসতে শুরু করবে, তখন আমি এই মশলাগুলোকে তুলে অন্য একটা বাটির মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর এই মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন রোস্টের মশলা। আর এইদিকে আমি 2 চামচ পাউডার মিল্ক নিয়ে সেটাকে জলের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দিয়েছি। এমন ভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। চিকেন রোস্টটা বানানোর জন্য কাজু বাদামের পেস্ট লাগবে। তো সেই কারণে আমি 10-12টা মতো কাজুকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পরে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর যে মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এইদিকে আমি মাংসগুলোকে নুন আর 1 চিমটে মতো হলুদ দিয়ে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি যে মশলাগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলোকে এখন গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। বেশ অনেকটা মশলাই হয়েছে জানেন। 2 চামচ মতো নিয়েছি আজকের চিকেন রোস্টটা বানাবো বলে। সেটাকে একটা বাটির মধ্যে রেখেছি, সাদা বাটিটার মধ্যে রেখে দিয়েছি। আর বাকি বেশ আরো যে বাকি রয়েছে অনেকটা, সেটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি। নেক্সট আরো 2-3 বার যখনই চিকেন রোস্ট বানাবো এটা কাজে লেগে যাবে। আর এই চিকেন রোস্ট মশলাটার মধ্যে 2-3 চামচ মতো টক দই আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ চিকেনগুলো এদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি যে কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেলের সাথে সাথে 2-3 চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এখন কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিয়েছি হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেন রোস্টে একদম শেষে ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়। আপনারা যদি বেরেস্তাটা দিতে চান তাহলে প্রথমে একটু বেরেস্তা বানিয়ে সেটাকে আলাদা করে তুলে রেখে পরে ফাইনলি চপড পেঁয়াজ ভাজতে পারেন। কিন্তু আমি যেহেতু শেষে বেরেস্তাটা দেব না, তাই আর বেরেস্তা বানালাম না। পেঁয়াজটা হালকা করে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর, মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পর, আমি এখন এর মধ্যে 2-3 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর, মানে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর, এখন আমি এর মধ্যে রোস্ট মশলার পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। চেষ্টা করবেন রোস্ট মশলাটাকে ডাইরেক্ট না ব্যবহার করার। সবসময় রোস্ট মশলার সাথে টক দই আর জল মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপর এই পর্যায়ে এসে মশলাটাকে কড়াইতে দেবেন। আমি যে ফোনটা দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম সেই ফোনটাতে মাঝখানে আমার এক বান্ধবীর ফোন এসে গেছিল আমাকে বার্থডে উইশ করার জন্য। আর সেই কারণে মাঝখানে কিছুটা জায়গা আমি ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে বলে দিই যে মাঝখানে আমি কি কি অ্যাড করেছি।
তো মাংসটা দেওয়ার আগে আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো সস অ্যাড করেছিলাম। টমেটো সসটা ওই ৩-৪ চামচ মতো অ্যাড করেছিলাম। আর তারপর স্বাদ মতো নুন এবং অল্প একটু চিনিও অ্যাড করেছিলাম। তারপরে আমি চিকেনটাকে অ্যাড করেছিলাম। আর এইদিকে দুটো বাটির মধ্যে, একটা বাটির মধ্যে রয়েছে কাজু বাদামের পেস্টটা, আর অন্য বাটির মধ্যে রয়েছে যে মিল্ক পাউডারটাকে আমি জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা। মাংসটা অলমোস্ট হয়েই এসেছে। এখন আমি এক এক করে যে কাজু বাদামের পেস্ট এবং যে মিল্ক পাউডারটা আমি জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই সব কিছুকে এক এক করে অ্যাড করে দেবো। দেখেছেন, কাজু বাদামের পেস্ট আর দুধটা দেওয়ার পর চিকেন রোস্টের যে গ্রেভি সেটার কালার এবং টেক্সচার দুটোই কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি এর মধ্যে ২-৩টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করে দিচ্ছি, আর ২-৩ চামচ মতো ঘিও অ্যাড করব। আর আপনারা যদি চান তাহলে এর মধ্যে কিন্তু সব শেষে অল্প একটু কেওড়া জলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি কেওড়া জলটাও অ্যাড করব না, কারণ আমার মেয়ের আবার কেওড়া জলের গন্ধটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি কেওড়া জলটা আর এর মধ্যে দিচ্ছি না। আর অবশ্যই যারা প্রথমে বেরেস্তা বানিয়ে রাখবেন তারা এই সময় বেরেস্তাটা ছড়িয়ে দেবেন। তো এইদিকে চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে। চিকেন রোস্টের যে গ্রেভি তার লুক আর টেক্সচার দুটোই কিন্তু বেশ দারুণ হয়েছে বলুন। চলুন, রান্না বান্না এদিকে শেষ, এবার গিয়ে একটু সোফায় বসি আর আপনাদের সাথে একটু গল্প করি। আর আমি গ্রেভিটা একটু পাতলা রেখেছি, তবে আপনারা যদি চান তাহলে জলটা একটু কম দিয়ে টাইট গ্রেভিও রাখতে পারেন। তো রান্না বান্না সব শেষ, আর রান্নার মাঝখানে আমি কথা বলতে মানে চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ওই রান্না করতে করতে না প্রবলেম হচ্ছিল কথা বলতে। তারপরে তো এক্সস্ট ফ্যানটাও চালাতে হয়েছে, নাহলে ঘরে ধোয়া হয়ে গেলে একটা সমস্যা হয়ে যায়, এখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তো এক্সস্ট ফ্যান চালিয়ে রান্না করতে গিয়ে যেটা হয়, ওই আওয়াজটা একটু ডিস্টার্ব হয় কথা বলার সময়, তো এর জন্য বন্ধই করে রেখেছি, আর কথা বলিনি, তখন কন্টিনিউ করিনি। রান্নাটা আগে সেরে নিয়ে তারপরেই কথা বলতে বসলাম। আমি ভাবলাম করে নিই, রান্নাবান্নার কাজটা আগে শেষ করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ, অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, মানে 10টা 10 মতো বাজে। তো খেতেও বসে যাব, ভেবেছিলাম একটু বেগুনিও করব, কিন্তু বেগুনিটা রান্না করা হলো না। মানে হাজব্যান্ডও বললো এমনিও দুপুরে আমরা একটু বাইরে ভারী খাবারই খেয়েছি, তো সেই কারণে হাজব্যান্ড বললো রাতের বেলা আর এত তেলের জিনিস খাওয়াটা ঠিক হবে না। একে তো চিকেন রোস্ট বানিয়েছি, একে বাসন্তী পোলাও বানিয়েছি, তারপরে বেগুনি, এত তেলের জিনিস রাতে খেয়ে ঘুমানোটা ঠিক হবে না। তো বেগুনিটা বাদ দাও, পরে কালকে বানিয়ে নিও, কারণ পোলাও আমি বেশ অনেকটাই করেছি, চিকেন রোস্টও বেশ অনেকটাই করে রেখেছি, কালকে মোটামুটি হয়ে যাবে, তো সেগুলো থাকবে। আর কালকে আরও রান্নাতে কত ঝামেলা থাকবে না, তো দেখি কালকে হয়তো বেগুনিটা করে নেব একটু। তো যাই হোক, তো তখন যে কথাটা বলছিলাম, যে সকালবেলা বেরিয়ে গেছিলাম, তো বেরিয়ে না আমরা যে টাইমে বেরিয়েছিলাম ওই 11:30, 11:30, 11:30 নাগাদ। তো গিয়ে আমাদের এলাকাতেই একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্ট, কিন্তু বেশ ভালো খাবার দাবার পাওয়া যায়, কিন্তু একটু বসে থাকতে হয়, এটাই হয় সমস্যা, কিন্তু খাবার দাবার খুব ভালো। মানে অর্ডার দিলে বেশ, মানে এরা ওই বলতে গেলে জিনিসটা ফ্রেশ বানিয়ে এনে দেয়, এমন না যে বানানো থাকে সেটা গরম করে এনে দেয়, তো সেই জন্য এরা একটু টাইমটা বেশি নেয় রেস্টুরেন্টটাতে। তো গিয়ে অর্ডার দিয়ে বেশ অনেকক্ষণ বসেই ছিলাম, প্রায় 1টা নাগাদ ওরা খাবার দিয়েছে। মানে আমরা ডাল পুরি খেয়েছি,
ডালপুরি অর্ডার করেছিলাম, তারপরে মোগলাই পরোটা অর্ডার করেছিলাম, বিরিয়ানি অর্ডার, মোরগ পোলাও অর্ডার করেছিলাম। তো এগুলো সব ওই দিতে দিতে আর খেতে খেতে ওই যে বললাম আমরা ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম, শুধু ওই চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে তো হাজব্যান্ড বললো কিছু করতে হবে না, বাইরেই খাবো। তো আমরা রেডি হয়ে শুধু ওই বেরিয়ে গেছিলাম, বেরিয়ে বাইরেই খাওয়া দাওয়া ওখানে করেছি, মানে রীতিমতো ব্রাঞ্চ হয়েছে আজকে আমাদের। তো ওই খাওয়া দাওয়া করে আমরা তারপরে ওখান থেকে চলে গেছিলাম একটা শপিং মলে। ওইটাও বেশি একটা দূরে না, বাড়ির থেকে আধ ঘন্টা দূরে ওই শপিং মলটা। তো সেখানেও মানে অ্যাকচুয়ালি ওই আর কি টাইম পাস, মানে জন্মদিনের দিন কি করব, একটু টাইম পাস করলাম। সারা বছরই তো ঘরে রান্না বান্না খাওয়া এগুলো তো চলতেই থাকে। মানে আমরা মহিলারা মানে হয়তো এমন কম দিনই যায় যে রান্নাঘরে যাই না। তো রেগুলারই যাওয়া হয়, 365 দিনই যাওয়া হয়। কোনো হয়তো এদিক ওদিক একটু মিস হয়, কোথাও ঘুরতে গেলে হয়তো সেটা বাদ হয়, সেই দিনগুলো বাদ হয়। তো বাকি তো মোটামুটি রান্না করেই কাটে। তো আমিও সবসময় চেষ্টা করি যে কোনো অকেশানই পড়ুক না কেন, মানে সে আমার জন্মদিনই হোক না কেন বা হাজব্যান্ডের জন্মদিনই হোক না কেন, মানে হয়তো অল্প কিছু আমি ঘরে করি, মানে খুব আহামরি আমি কিছু রান্না করি না, মানে এটা সেটা ওটা, কারণ সারা বছরই খাওয়া হয়, সারা বছরই খাওয়া হয়। খাওয়া ছাড়া তো কেউ থাকে না, সারা বছরই খাওয়া চলছে। তো যেটুকু করার আমি একটা লিমিটেড করি, মানে এক্সট্রা না যে 10 পদ 12 পদ রান্না করে আমার জন্মদিন হোক বা হাজব্যান্ডের জন্মদিন হোক ওরকম করি না। কারণ একে তো ঘরে 3 জন লোক, এত রান্না করলে না সেগুলো খাওয়ার লোকও থাকে না। হাজব্যান্ড সারাদিনে একবারই খায়, মানে ভাত যেটা হোক বা যেদিনই বিরিয়ানি হোক বা পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, যাই বানানো হোক, ও সেটা দিনে একবারই খায়। মানে আমরাও তাই, আমরাও যে দিনে 2 বার ভাত খাই তা না, ওই একবারই ভাতটা চলে আমাদের ঘরে। তো সেই কারণে রান্না বান্না না খুব বেশি করলে পরে আমার ঘরে থেকে যায়, নয় ফেলে দিতে হয় লাস্টে গিয়ে। তো আমি এর জন্য বেশি আহামরি রান্নাবান্না যা অকেশনেই পড়ুক না কেন, আমি একটা লিমিটেড রান্নার মধ্যেই মানে রান্নাটা করার চেষ্টা করি, বেশি একটা করি না। তো যেটা হয়তো আমার জন্মদিনেও, যেটা আমি তখন বলতে বলতে রেখে দিয়েছিলাম, আমি পায়েসও যে রান্না আগে করতাম, মানে পায়েসটা জন্মদিনে যার জন্মদিন পড়তো, আমার হোক হাজব্যান্ডের হোক মেয়ের হোক, আমি পায়েসটা করতাম। কিন্তু এখন না আমি আমার আর আমার হাজব্যান্ডের জন্মদিনে আর পায়েস করি না, মেয়ের জন্মদিনেই শুধু করি। তো কেন করি না, ওই একটাই কারণ পরে ফেলে দিতে হয়, আর ওটা খুব গায়ে লাগে। খাবার দাবার ফেলে দেওয়া আমার একদমই পছন্দ নয়, যে রান্না করবো। এক তো যেটা তখনও বলতে বলতে আমি থেমে গেছিলাম, যে আমরা মহিলারা না মানে এখানে স্পেশালি আমি বলি যারা বাইরের দেশে থাকে, এখানে তো হেল্পার কিছু পাওয়া যায় না। তো একটা প্রবলেম যেটা হয় যে আমাদের বাইরেটাও সামলাতে লাগে, স্পেশালি যারা বাইরে কাজ করছে বাইরেও সামলাতে লাগে, ঘরেও সামলাতে লাগে। তো তারপরে তো এক্সট্রা অনেক কাজ থাকে ঘরে, মানে যেটা কিনা দেশে হয়তো আমরা মানে কাজের লোক একটা রেখে আমরা করিয়ে নিই, যে ঘর মোছা হোক, বাসন মাজা হোক, জামা কাপড় কাচা হোক, এখানেও হয়, এখানেও সব মেশিন করছে। কিন্তু তারপরেও মেশিনে যে কাচা হচ্ছে, তারপরে তো জামা কাপড়গুলো ফোল্ড করতে হচ্ছে, মানে রোজ সপ্তাহে অনেক জামা কাপড় পরে যেগুলো ফোল্ড করতে হয়। আজকাল রোবট বেরিয়েছে, রোবটে তো ঘরও মুছে দিচ্ছে, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং হাতে যতটা ক্লিন হয় আনাচে কানাচে, অতটা কিন্তু রোবট হয় না। তো এই হাতে একদিন নামতে লাগে। তো এক্সট্রা অনেক কাজ থাকে রান্না বাদেও, যেগুলো আমাদের করতে লাগে। আয়রনিং থাকে, জামা কাপড় আয়রনিং করা থাকে, তো অনেক কাজ থাকে। তো যখন ঘরে তারপর রান্না করতে হয়, রান্না করতে ভালো লাগে, কিন্তু রান্নাটা করার পর যখন ফেলে দিতে হয় সেটা সত্যিই গায়ে লাগে। কারণ পরিশ্রম করে রান্নাটা করা হয়, তারপর যদি ফেলে দিতে হয়, জিনিসগুলো এখন যা এখানে জিনিসপত্রের দাম রয়েছে, এখানে কেন সব জায়গায় জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তো যে কোনো জিনিস ফেলে দিতে খুব খারাপ লাগে। যতই হোক পরিশ্রম করেই সবাই টাকাটা ঘরে আনে। তো এই কারণে আমি এখন আর পায়েস করি না, কারণ ওই প্রথম 1-2 দিন খাওয়া হয় পায়েসটা, তারপর ফেলে দিতে হয়। তো আমি ওই মেয়ের জন্মদিনে অল্প একটু করি, মানে ওর সামনে দেওয়ার জন্য। ও খুব একটা পছন্দ করে না পায়েস খেতে, তাও ওই নিয়ম রক্ষার খাতিরে একটুখানি রাখি সামনে ওর। ওই 1-2 চামচ খায়, তারপরে হয়তো আমার হাজব্যান্ড একটু খায়, আমি একটু খেয়ে ব্যাস, মানে যাতে শেষ হয়ে যায়, আমি মানে খুব লিমিটেড একটুখানি করি। যদি কাউকে দেওয়ার হয় তখন হয়তো বেশি করি, আদারওয়াইজ ঘরের জন্য করলে আমি ওর জন্মদিনে একটুখানি করি।
আর ওই যে বললাম গত বছর অবধি আমি পায়েস করেছি আমার জন্মদিনে, আমার হাজব্যান্ডের জন্মদিনে, কিন্তু এই বছর আমি আর ওই পায়েস কিছুই রান্না করিনি। তো যেটা প্ল্যান ছিল যে আজকে একটু পোলাও, মাংস, বেগুনি মানে এইসবই রান্না করব, যেটা অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও আর চিকেন রোস্টটা আমি পয়লা বৈশাখের দিন রান্না করতে চেয়েছিলাম, যেটা আমি আমার ব্লগে সেকের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের মানে সেরকম হাতে ছিল না দেখে আমি শর্টে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। তো তো ওইটাই মাথায় রেখে আমি প্ল্যান করেছিলাম যে আমার জন্মদিনে আমি চিকেন রোস্ট আর বাসন্তী পোলাওটা বানাবো। তো সেই জন্য প্রিপারেশনও সকালে করেছিলাম, কিন্তু হাজব্যান্ড বললো না ছেড়ে দাও, আজকে বাইরেই চলো, বাইরে খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক ঘুরে আসি। তো এদিক ওদিক বলতে খেয়ে দিয়ে প্ল্যানটা হয়েছিল যে চেরি ব্লসমের ওই দিকটায় যাবো। আজকে চেরি ব্লসম মানে এখানে ফুটে গেছে, যেখানে মানে হাই পার্ক, টরন্টোর মধ্যে হাই পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর চেরি ব্লসম মানে ফেস্টিভ্যাল হয়। তো ওখানে যাওয়ার কথা মানে ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম আজকে সানডে, এক তো প্রচণ্ড ভিড় হবে, আর এখন নাকি পিক ব্লুম অলরেডি স্টার্ট হয়েছে, 2-1 দিন ধরে নাকি একদম পুরোপুরি ফুটে গেছে চেরি ফুলগুলো। তো এই কারণে প্রচণ্ড ভিড় হচ্ছে, খবরেও দেখাচ্ছে। তো একে তো আজকে সানডে, তো হাজব্যান্ড বললো আজকে যাবে কি যাবে না দেখো, কারণ ভিড় হবে প্রচণ্ড। তো ভাবলাম ঠিক আছে বাদ দাও, তাহলে আজকে আর যাওয়ার দরকার নেই, এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে ওই পোষায় না, একটু অন্য কোনো একদিন যাবো। আর এমনিও গত 2-3 বছর ধরে আমরা যাচ্ছি ওই চেরি ব্লসম ফেস্টিভ্যালটায়। আমি লাস্ট ইয়ারও হাই পার্কের চেরি ব্লসম ফেস্টিভ্যালটায় গিয়েছিলাম, সেটার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখে থাকেন আপনারা হয়তো দেখেছেন সেই ভিডিওটা, যে আমি বা প্রথম থেকে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রথম দিকের ভিডিওগুলোর মধ্যে আছে হাই পার্ক চেরি ব্লসমের ফেস্টিভ্যালে আমি যে গিয়েছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম। তো এই আর কি, তো ওখানে আর যাওয়া হয়নি। তো লাস্টে ডিসাইড হলো খাওয়া দাওয়া করে চলো একটা শপিং, মানে সামনেই যে শপিং মলটা ওখানেই ঘুরে আসা যাক। তো চলে গেছিলাম ওই শপিং মলে। ওখানে গিয়েও দেখলাম বেশ, এখন যেহেতু স্প্রিং চলছে, স্প্রিংয়ের খুব সুন্দর একটা সাজিয়েছে ভেতরটা, মানে ভালোই সাজিয়েছে। তো আমি ওটারও একটা ভিডিও করেছি, আমি দিয়ে দেবো ভিডিওটা। স্প্রিং সিজনের জন্য ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর ভালোই লাগলো। একটু ঘুরে টুরে বেড়ালাম, সারাদিনটা এভাবেই কাটালাম। সারা বছরই তো রান্না করি, ঘরের কাজকর্ম করি, তো একটা দিন নিজের জন্য, জন্মদিনের দিনটা নিজের জন্য নিজের মতো করে কাটালাম। ঘরে থাকলেও হয়তো ওই রান্নাঘরে গিয়ে বাসন্তী পোলাও আর চিকেন রোস্ট বানাতে বসে যেতাম, কিন্তু হাজব্যান্ড একটু সকালের দিকটা একটু রিল্যাক্স করানোর জন্য নিয়ে গেল বাইরে, যে ঠিক আছে তুমি আজকে বাদ দাও। তো ঘরে এসেও ও বলছিল ছেড়ে দাও, কিন্তু আমি ভাবলাম করবো যখন ভেবেছি করব তো করেই ফেলি, আজ করলেও করবো, নাহলে কালকেও করতে হতো আমাকে। তো কালকে অ্যাটলিস্ট একটু রিল্যাক্স, রান্নার দিকে অত ঝামেলা নেই, যেহেতু বাসন্তী পোলাওটা অনেকটা রয়েছে, চিকেন রোস্টটাও বেশ অনেকটাই রয়েছে, তো এগুলো থেকে যাবে, তো কালকে হয়ে যাবে। কালকে একটু বেগুনি, যেটা আজকে ভেবেছিলাম করব, কিন্তু এত রাতে আমিও ভেবে দেখলাম ঠিক হবে না এত তেলের জিনিস খাওয়া। তো এই আর কি। তো যাই হোক, আমি আমার জন্মদিনের মানে কাল রাতে যে মানে কেক কেটেছি সেই ভিডিও, এবং আমি যে আজকে গিয়েছিলাম ওই ডেকোরেশনটা, মানে খুব সুন্দর ডেকোরেশন করেছে শপিং মলটার ভেতরে, অনেকে ফটোও তুলছে, তো আমরাও 2-1 ফটো তুলেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সুন্দর ভালো সাজিয়েছে, আমি ওই ভিডিওটাও একটুখানি নিয়েছি আপনাদের জন্য, আমি দিয়ে দেবো ভিডিওর এন্ডে, আপনারা দেখে নিতে পারবেন তাহলে। তো যাই হোক, চলুন এবারে খেতে বসি। মোটামুটি 10টা 15 হয়ে গেছে, 20 মতো বাজতে যায়। তো যাই হোক, আমরা খেতে বসি। আর আমার জন্মদিনে আমি আর কি বলবো, বড়রা যারা আছেন আমার ভিডিও দেখেন, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকতে পারি, কারণ সুস্থ থাকাটা এখন খুব জরুরি আজকাল, মানে মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক, 2 দিকেই সুস্থ থাকা খুব জরুরি। তো আপনারা আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকতে পারি, যে ছোট ছোট স্বপ্ন আছে ভেতরে, সেই স্বপ্নগুলো যেন বাস্তবায়িত করতে পারি। খুব বড় স্বপ্ন আমি দেখি না, আমি ছোট ছোট স্বপ্নগুলো
সেটাকে বাস্তবায়িত করতে চাই। বড় কিছু আমার জীবনে আমি রাখি না, খুব ড্রিম যে ওয়ার্ল্ড ট্যুর করবো, একটা মিলিয়ন ডলারের বাড়ি কিনবো, এমন কিছু আমার স্বপ্ন না। আমার স্বপ্নগুলো খুব সামান্য, কিন্তু ওই সামান্য স্বপ্নগুলোই যেন বাস্তবায়িত করতে পারি, এইটুকু আশীর্বাদ আপনারা করবেন। ব্যাস এই আর কি। তো যাই হোক, চলুন এখন খেতে বসি, ওদেরকেও খেতে দিই। যদিও সবারই পেটটা অলমোস্ট ভরা, দুপুরে যেহেতুগুলো খাওয়া হয়েছে, আবার শপিং মলে গিয়েও টুকটাক খাওয়া হয়েছে। তো যাই হোক, চলুন এখন ওই অল্প করেই সবাই খাবো, খেতে বসি আমরা। রান্নাঘরে চলে এসেছি আর খাবারটাও প্লেটে বেড়ে নেওয়া হয়ে গেছে। প্লেটে আছে বাসন্তী পোলাও, চিকেন রোস্ট আর তার সাথে অল্প কয়েকটা শসা। তো যাই হোক, চলুন আমি এদিকে খেতে বসি আর আপনারা এখন দেখে নিন কাল রাতে, মানে বলতে গেলে ওই মাঝরাত নাগাদ আমি যখন আমার বার্থডে কেকটা কেটেছিলাম সেই ভিডিওটা। জীবনের আরো একটা বছর কেটে গেল অনেক রকম অভিজ্ঞতা এবং অনুভবে। জীবন নামক ডায়েরিটাতে আবার একটা নতুন পাতা জুড়ে গেল গত একটা বছরের জীবনের নানা রকম গল্পের সাথে, যেখানে লেখা রয়েছে নানা রকম সুখ দুঃখের গল্প এবং তার সাথে লেখা রয়েছে কিছু পাওয়া আর কিছু না পাওয়ার গল্প। আজ আমি আপনাদের সবার কাছে আশীর্বাদ এবং ভালোবাসার প্রার্থী। আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকতে পারি, যে ছোট ছোট আশা আর স্বপ্নগুলো মনের একটা কোণায় বাসা বেঁধে রয়েছে সেগুলোকে যেন একটা বাস্তব রূপ দিতে পারি। বড় বড় স্বপ্ন এবং খুশির পেছনে আমি কোনোদিনও দৌড়াইনি, কারণ আমি বিশ্বাস করি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেও আমরা যদি চাই তাহলে খুশির মুহূর্ত বানিয়ে তুলতে পারি। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করে থাকি, যে জীবনের বড় বড় স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চক্করে পড়ে, যেটা কিনা সত্যি অনেকটাই অনিশ্চিত, কারণ ভবিষ্যতে কি হবে সেটা সত্যি আমরা কেউই জানি না। আর আমরা সেই অনিশ্চিত স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে বর্তমানে আমাদের হাতে যে সময়টা বা মুহূর্তটা থাকে, বা যে ছোট ছোট খুশিগুলো উপভোগ করার সুযোগ পেয়ে থাকি, দেখা যায় সেই খুশির মুহূর্তগুলো আমরা ঠিকভাবে উপভোগ করতে পারি না। তার মানে এটা নয় যে বড় বড় স্বপ্ন দেখা কোনো অপরাধ, কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে যে সূক্ষ্ম সীমারেখাটা থাকে সেটা বুঝে এবং বজায় রেখে চলা উচিত। স্বপ্ন বাস্তবায়িত করার চক্করে পড়ে যে মূল্যবান জীবনটা আমাদের হাতে রয়েছে সেটার ঠিকঠাক যত্ন এবং যথার্থ মূল্য দিতে যেন কোনোভাবে অবহেলা না হয়ে যায়, এইটুকুই আমাদের সকলকে খেয়াল রাখা উচিত। যাই হোক, চলুন, অনেক বড় বড় এবং জ্ঞানের কথা হয়ে গেল। এখন সামনে যে ইয়ামি কেকটা রয়েছে সেটাকে কাটি। আর আমার আজকের এই স্পেশাল দিনটাকে, মানে এই জন্মদিনের দিনটাকে আরো একটু স্পেশাল করে তোলার জন্য অবশ্যই আপনারা সবাই যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার হাত আমার উপরে রাখবেন, এইটুকুই কাম্য। যাই হোক, চলুন, এদিকে কেক কাটা এবং কেক খাওয়াও হয়ে গেল, আর আমার আজকের এই ব্লগটাও বেশ খানিকটা বড় হয়ে গেল। এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। আমার আজকের এই বার্থডে স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বংকন্যার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত
খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।